মিডিয়া ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত মেজর যিনি রয়েছেন, এটা একটু সারপ্রাইজ তার জন্য এবং সকলের জন্য। আপনারা এটা জানেন না। আমাকে আমাদের আপা প্রধানমন্ত্রী উনি ফোন করেছেন, আমি কল রিসিভ করছি। আপনারা সবাই আনমিউট থাকেন। আপা আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? আপা, ওই আমাদের ব্রিগেডের সবাই আছেন, সবাই আপনাকে একটু সালাম দিতে চান। আর আমরা 5 তারিখে একটা মিছিল করব ঢাকায়, 10 তারিখে এবং 15 তারিখে তিনটা মিছিল করব। এবং 16 তারিখের জন্য আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে 16 তারিখ বাংলাদেশের বাঙালি জাতির জনগণের, এটা শুধু আমাদের একার নয়। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেখানে একটা মার্চ করব। যে আসতে পারে সে আসবেন, যে না আসতে পারেন সে না আসবেন। তো ইনশাল্লাহ আমরা এটাকে চলমান রাখতে চাচ্ছি। এক সেকেন্ড, এক সেকেন্ড। আপা লাইনটা পড়ে গিয়েছিল। আপা আসসালামু আলাইকুম। আপা শুনতে পাচ্ছেন? জি আপা, থ্যাংক ইউ। তো আমরা ইনশাল্লাহ, যেহেতু 16ই ডিসেম্বর শুধু আমাদের নয়, এটা সারা বাঙালির, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের। 16ই ডিসেম্বর প্রমাণ করবে আমরা যারা বাঙালি রয়েছি, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সত্তা, এই সত্তার উপরে ভিত্তি করেই আমরা ইনশাআল্লাহ জনগণ, আপামর জনগণ আপনাকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে, আওয়ামী লীগকে ভালোবেসে ইনশাআল্লাহ আমরা বিজয়ের উল্লাসে আমরা রাজপথে নেমে যাব আপা। আমাদের 64 জেলার নেতাকর্মী রয়েছেন, এখানে বিভাগীয় নেতাকর্মী রয়েছেন। আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় আপা, প্রাণপ্রিয় নেত্রী, প্রধানমন্ত্রী, আমাদের সকলের 18 কোটি মানুষের স্বপ্নের সারথি, 10 কোটি আওয়ামী লীগের প্রাণের স্পন্দন আপা রয়েছেন। আপা আপনি একটু কথা বলুন, তার আগে আপনি সবাইকে একটু আনমিউট করি, সবাই একটু আপনাকে সালাম দিক। আমি একটু সবাইকে আনমিউট করছি, আপনারা কাইন্ডলি আনমিউট করুন। আসসালামু আলাইকুম। এক সেকেন্ড। আসসালামু আলাইকুম আপা। আপা আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। আপা আপা আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে। আপা আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম, আমি আপনারা বাগেরহাট থেকে। আপনারা কাইন্ডলি শুনুন। আপনারা আমার কথা আসসালামু শুনুন, আলাইকুম, লক্ষ্মীপুর আমার থেকে কথা বলছি। শুনুন। আপনারা এক একজন করে সালাম দেন এবং আপনার জেলার নাম বলুন। আপা আসসালামু আলাইকুম। আমি মীরা বলছিলাম আপা। আপা আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার, সদস্য, সাধারণ সদস্য, জেলা পরিষদ কেন্দ্র মহিলা আওয়ামী লীগ। আমি আপনার রংপুর থেকে আসসালামু বলছি। আলাইকুম। আপনার সঙ্গে আমার 25শে জানুয়ারি গণভবনে অনেক কথা হয়েছিল আপা। আমি আপনাকে বলেছিলাম যে আপা এই সমস্যা, আপনি আমার কাছে ডিস্ক এবং ডকুমেন্ট চেয়েছিলেন বিপ্লব বড়ুয়াদার হাত থেকে। এবং আমি বলেছি আপা আমি লন্ডনে যাব যদি অবস্থা খারাপ হয়। তো আপা আমরা কিন্তু সবাই সংগঠিত, আমরা অলরেডি জেলা পরিষদ অ্যাসোসিয়েশনে গ্রুপ করেছি, আমরা ইউনিয়ন পরিষদকে একখানে করেছি, আমি অ্যাডমিন আছি, আমাদের সঙ্গে আরো অনেক আপনারা নেতারা একটু আছে। সবাইকে কথা বলতে দিচ্ছি না। আমরা একটু এক আপনার এক- নির্দেশনার আসসালামু ঐক্যবদ্ধ আলাইকুম। একটা পার্টিকুলার নেতাকর্মীরা। সাথে মানে আমি পাবনা থেকে রফিকুল ইসলাম। আমরা হ্যাঁ আপা পাবনা থেকে। আসসালামু আলাইকুম। আমি বরগুনা জেলা থেকে বলছি। রাব্বি ভাই সবাই একসাথে বলতেছে তো। বলুক বলুক, বলেন, আপনারা বলেন সবাই। 1 মিনিট 2 আপা মিনিট। আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে শাহ মোহাম্মদ মেহেদী হাসান। আমি ঢাকা থেকে বলছি। আমি আপা আসসালামু আলাইকুম। আমি রোজি জুয়েদা। আসসালামু আলাইকুম আপা। আমি বরিশাল থেকে বলছি। বরিশাল মহানগর ছাত্র লীগের সাবেক আসসালামু আলাইকুম আপু। কমিউনিস্ট কমিটির সদস্য। বলছি। আসসালামু আলাইকুম আপা। আমি ফেনী জেলা থেকে এখন আমি ফেনী জেলা সালনা উপজেলা থেকে বলছিলাম আপা। উপজেলা জাতীয় শ্রমিক লীগের আপনাদেরকে বাংলা জয় বঙ্গবন্ধু। আমাদের একটু কথা শুনেন, সবাই একটু কথা শুনেন প্লিজ। আপা আপা সবাই সালাম গ্রহণ করবেন।
দয়া করে আপনারা এক একজন করে আসেন। আপা আমাদেরকে সালাম নিবেন, আপনাদের সবার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। একজন আমি করে বলেন, বরগুনা জেলা থেকে বলছিলাম। একজন করে বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী কবির থেকে বলছিলাম। এভাবে আপাতত কান জ্বালা ফেলায়। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। আমি সবাইকে মিউট করেছি। আসসালামু আলাইকুম। আমরা সকলে মিলে মাহবুব রাব্বি খান আছে, মাহবুব রাব্বি খান, আমাদের একটা স্লোগান হবে, রিজবি আছে, একটা স্লোগান হবে। আমি আবার সবাইকে আনমিউট করছি, তারপর আপা কথা বলবেন। সবাই আনমিউট করেন, আমি আপনাদেরকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। সকলে unmute। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা, জয় শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই, আমরা আছি কোটি ভাই। সবাই মুজিব সেনার ভয় নাই। নেত্রী মোদের শেখ হাসিনা, নেত্রী মোদের শেখ হাসিনা, আমরা সবাই মুজিব। সবাইকে মিউট করে দিয়েছি, আপনারা কেউ আনমিউট হবেন না প্লিজ। আর প্লিজ কেউ, আপা আপনি কন্টিনিউ করুন। আমি এক সেকেন্ড আপা, আমাদের আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক, আমাদের স্বপ্নের সারথি, স্মার্ট বাংলাদেশের স্বপ্নের সারথি, 18 কোটি মানুষের নয়নের মণি, আজকের আমাদের প্রাণপ্রিয় আপাকে বিজয়ের এই মুহূর্তে জয় বাংলা ব্রিগেড তথা জয় বাংলা জুম ব্রিগেডের 64 জেলার আপনারা যারা রয়েছেন, আপা একটা মিনিট যদি টাইম দেন, যারা আছেন আমি প্রত্যেকের নাম এবং জেলা আপনাকে একটু শোনাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে আব্দুল্লাহ আল হুসেন রয়েছে, এমডি মুজিবুর রহমান রয়েছে, আমাদের সাথে রয়েছে শাওমি, আমাদের সাথে রয়েছে এগ্রিকালচারিস্ট কৃষিবিদ ইমরান, আমাদের সাথে রয়েছেন বাবুল চৌধুরী, আমাদের সাথে রয়েছেন আরমান হোসেন লক্ষ্মীপুর, আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট দায়িত্বপ্রাপ্ত বরিশাল বিভাগের কামরুল ইসলাম, আইন বিষয়ক মুখপাত্র জয় বাংলা ব্রিগেড, আমাদের সাথে রয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রাব্বি খান, আমাদের সাথে রয়েছেন গ্লোবাল ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত মেজর ওমর আকিল, আমাদের সাথে রয়েছেন কো মেজর আরমান চৌধুরী, আমাদের সাথে রয়েছেন মেহেদি, উনি আমাদের কো মেজর, আমাদের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেজর এলাহি নেয়াজ মাসুম, উনি রয়েছেন নোয়াখালী থেকে, ফেনী থেকে, আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমাদের মিডিয়া ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার মোহন, আমাদের সাথে রংপুর বিভাগের কো মেজর মেহেদি হাসান রয়েছেন, আমাদের সাথে সেন্ট্রাল ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত মেজর এবং স্পেন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জয় বাংলা জুম ব্রিগেডের আন্তর্জাতিক মুখপাত্র এবং ইউনুসের বিরুদ্ধে মামলার যিনি বাদী এমডি রিজভী আলম আমার ছোট ভাই, আমাদের সাথে খুলনা বিভাগের সহকারী মেজর রাহাত সিরাজগঞ্জ থেকে, আমাদের সাথে রয়েছেন প্রচার সম্পাদক জুয়েল মাহমুদ আসিফ শ্রীপুর পৌর থেকে, আমাদের সাথে রয়েছেন আবু হামাদ চৌধুরী ঠাকুরগাঁ থেকে, আকবর হোসেন রয়েছেন গ্লোবাল ব্রিগেড, উনি শরীয়তপুরের ছেলে, আক্তার হোসেন রয়েছেন, আরমান হোসেন রয়েছেন নওগাঁ থেকে, আমাদের সাথে রয়েছেন চার্লি গল্ফ চিটাগাং ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত মেজর কবিরুল ইসলাম আকাশ, আমাদের সাথে রয়েছেন ফরহাদ চন্দ্রঘুনা থেকে, আমাদের সাথে রয়েছেন এইচ এম ইমন, আমাদের সাথে রয়েছেন হুমায়ুন কবির, আমাদের সাথে রয়েছেন কল্লোল সরকার, উনি রয়েছেন বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক প্রচার সম্পাদক, আমাদের সাথে রয়েছেন আমাদের জয় বাংলা ব্রিগেডের কে এম রাশেদ, উনি খুলনার থেকে, আমাদের সাথে রয়েছেন লিপি খানম, উনি আমাদের ময়মনসিংহ ব্রিগেডের ভারপ্রাপ্ত
মেজর, কারণ ময়মনসিংহ ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত মেজর, উনি সাবেক ছাত্রলীগ নেতা এবং সাবেক যুবলীগ নেতা জাকির হোসেন জিকো 10 তারিখে শহীদ নূর হোসেন দিবসে তিনি গ্রেপ্তার হয়েছেন। আমাদের সাথে কো মেজর লিটন আনোয়ার রয়েছেন, আমাদের সাথে কো মেজর রয়েছেন এমডি হুমায়ুন কবির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত, খুলনা বিভাগের কো মেজর রয়েছেন এমডি হৃদয় হোসেন, এমডি লিখন জামালপুর থেকে রয়েছেন কো মেজর, এমডি মনির রয়েছেন কো মেজর, এমডি মঞ্জু উনি রয়েছেন নোয়াখালী থেকে, এমডি মুস্তাফিজুর রহমান খোকন উনি একটা ইউনিটের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের, উনি রাজশাহী থেকে সংযুক্ত রয়েছেন এবং উনি আমাদের এখানে কো মেজরের দায়িত্ব পালন করছেন। এমডি নজরুল আলম উনি খুলনা বিভাগের দায়িত্বে কো মেজর হিসেবে রয়েছেন, এমডি নজরুল ইসলাম। আমাদের সাথে রয়েছেন এমডি ওয়াহিদ শিকদার, উনি 18 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ খুলনা মহানগর। আমাদের সাথে আরো রয়েছেন এমডি উজ্জ্বল ফকির, উনি রয়েছেন বাগেরহাট থেকে, উনি কাজ করছেন রংপুর বিভাগে। মিঠুন রয়েছে নোয়াখালী থেকে, মল্লিক মাজাহিদ উনি মুজাহিদ রয়েছেন খুলনা থেকে, নাজনীন নাহার বিউটি উনি খুলনা মহানগর আওয়ামী যুবলীগের উনি জয়েন্ট কনভেনার, আমাদের এখানে উনি সহকারী মেজরের দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে রয়েছেন পরমাণিক কনিক, উনি রয়েছেন কো মেজর হিসেবে, রেজাউল সর্দার উনি রয়েছেন বরগুনার তালতলি থেকে। আমাদের সাথে জয়তী রোজি রয়েছেন কো মেজর হিসেবে, রুবেল রয়েছেন ঝালকাঠি থেকে, এস এম মাহবুবু উনি রয়েছেন সন্দ্বীপ থেকে, এস এম লিটন কো মেজর হিসেবে দায়িত্ব পালন করছেন, সাবিনা ইয়াসমিন উনি রয়েছেন বরিশাল থেকে। আমাদের সাথে রয়েছেন শাহরিয়ার শিল্পী বরিশাল থেকে, সাথী রয়েছেন আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে আরো রয়েছেন শিখা হালদার, উনি আমাদের কো মেজর হিসেবে রয়েছেন। শরীফুল গাজীপুর থেকে রয়েছেন, এস এম হান্নান উনি আমাদের কো মেজর। সোহাগ মোল্লা উনি রয়েছেন বরিশাল মহানগর থেকে। তাজুল ইসলাম চৌধুরী, আমাদের সাথে আরো রয়েছেন আরমান হোসেন লক্ষ্মীপুর, উনি আমাদের দায়িত্বপ্রাপ্ত কো মেজর হিসেবে রয়েছেন রংপুর বিভাগে। এছাড়া আমাদের সাথে রয়েছেন এস এম হুসেন, এস এম শামীম উনি সভাপতি বঙ্গবন্ধু পরিষদ কসবার। আমাদের সাথে গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিনিধি রয়েছেন, মতলব দক্ষিণ যুবলীগের জাহাঙ্গীর রয়েছেন, তাজু হাওলাদার উনি রয়েছেন সাতক্ষীরা থেকে, ফারুক রয়েছেন কলাবাগান থানা ছাত্রলীগ, বিপ্লব শামহামা রয়েছেন ময়মনসিংহ থেকে, ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে রয়েছেন আমাদের ছাত্রলীগের প্রতিনিধি। আমাদের সাথে রয়েছেন মেজর ফারজানা রোজি, উনি উনি আমাদের ফারজানা রোজি উনি আমাদের লিগ্যাল ব্রিগেডের দায়িত্বে রয়েছেন। মেজর পারভেজ ইমন খান উনি রয়েছেন খুলনা থেকে। মোহাম্মদ কামরুল ইসলাম কো মেজর উনি রয়েছেন। মাসুম বিল্লাহ রয়েছেন বরিশাল উজিরপুর থেকে। মোহাম্মদ রফিকুল ইসলাম কো মেজর উনি রয়েছেন পাবনা থেকে। মোহাম্মদ শাহাবুদ্দিন কলাপাড়া উনি জাতীয় শ্রমিক লীগের সাথে নেতৃত্বে রয়েছেন। রাসেল মাহমুদ রয়েছেন উনি বেগমগঞ্জ থেকে আমাদের কো মেজর। রূপসী বাংলা উনি ওনার নাম লেখে নাই। শহীদুল রয়েছেন ময়মনসিংহ থেকে। শেখ ইলিয়াস হারা উনি রয়েছেন খুলনার রূপসা উপজেলা নৈহাটি থেকে। শাখাউত হোসেন উনি রয়েছেন, উনি স্বাস্থ্য সম্পাদক নওকা পৌর আওয়ামী লীগ। সুমন সরকার উনি রয়েছেন যুবলীগ কসবা ব্রাহ্মণবাড়িয়া থেকে। সোহেল মুসা উনি আমাদের কোহোস্ট, উনি আমাদের কো মেজর হিসেবে রয়েছেন। শাহিন চৌধুরী আওয়ামী লীগ ঝিনাইদহ এবং এস এম হোসেন উনি আমাদের কোহোস্ট এবং বাংলাদেশ মুখপাত্র সাজ্জাদুল আনাম আমাদের সাথে রয়েছেন। আপা আপনি মূল্যবান সময় নিয়ে আমাদের এবং আমাদের সাথে অ্যাডভোকেট আমাদের কুইন রয়েছেন, উনি আমাদের মিডিয়া ব্রিগেডে রয়েছে। আপা আপনি কথা বলুন, আমি সবাইকে মিউট করছি। ধন্যবাদ। ভাই সাইফ আছে শ্রীপুর কলেজ ছাত্রলীগের সাধারণ জি আপা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বিজয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিজয় মাসের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন এই বাঙালির জন্য। আপা অ্যাকসেন্ট, কথা কি শোনা যাচ্ছে? কথা কি আপার কথা ক্লিয়ার? একজন কোহোস্ট। জি জি আপনার ক্লিয়ার। থ্যাংক ইউ। আপনার কথা ক্লিয়ার। জি ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। থ্যাংক ইউ। আপা কন্টিনিউ।
হ্যাঁ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন দুঃখী মানুষকে হাসি ফোটাবার জন্য। আজকে আমরা বাংলা ভাষায় মাতৃভাষায় কথা বলার সুযোগ পাই। আজকে দেশ স্বাধীন, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, আমরা পাসপোর্ট পেয়েছি, আমরা পতাকা পেয়েছি, অথচ জাতির পিতা সারা জীবন কিন্তু জেল জুলুম অত্যাচার সহ্য করছে। আর এই দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে যেয়ে কিন্তু জীবনটা দিয়ে গেছেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই জাতীয় তার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট 1975 সাল, সেদিন হারিয়েছে আমার বাবা মা ভাই সবাইকে। 15 আগস্ট স্বজন হারিয়ে আমি আর ছোট বোনেরা বিদেশে ছিলাম, বাংলাদেশে ফিরে আসি। যখন আমেরিকা আমাকে করে, তখন অনেক বাধা অতিক্রম করে দেশে ফিরতে হয়েছিল। একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশটাকে উন্নত করব, সমৃদ্ধিশালী করব, যে স্বপ্ন নিয়ে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছে সেটা বাস্তবায়ন করবো। অন্তত এইটুকু দাবি করতে পারি যে আল্লাহর রহমতে সেটা আমরা অর্জন করতে পেরেছি। এবং জাতিপিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যেখানে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আওয়ামী লীগ সরকার আসার পর আমরাই বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। এই যে উন্নয়নশীল দেশ হিসেবে যে আমাদের দেশ উন্নীত হলো, এটা কিন্তু জাতিসংঘের একটা বিশেষ কমিটি আছে, সেই কমিটি যাচাই বাছাই করে, তারা আমাদের বক্তব্য শোনে, নিজেরা তদন্ত করে, তারপরে তারা কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং জাতিসংঘে এটা ভোটে নির্বাচিত হয়ে আমরা এই স্বীকৃতি পেয়েছি, যেটা 2026 সালে কার্যকর হওয়ার কথা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষ যখন একটু সুখের মুখ দেখে, যখন একটু শান্তিতে বসবাস করে, তখনই কোথাও থেকে একটা চক্রান্ত আসে। একজন ব্যক্তি তার ক্ষমতার লোভ এমন পর্যায়ে অর্থ সম্পদ সে যথেষ্ট বানিয়েছে, সেই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে গরিবের অর্থ সেটা পাচার করেছে। আমি তাকে দিয়েছিলাম মোবাইল ফোনের ব্যবসা, সেটাও এর কথা ছিল এর প্রফিটটা পাবে গ্রামীণ ব্যাংক, তা পায়নি, সেটাও সে মানি লন্ডারিং করে বাইরে নিয়ে এবং টাকা পয়সা খরচ করে সন্ত্রাসী ভাড়া করে তার আন্দোলনের নামে একটা অরাজকতা সৃষ্টি করে সে চেষ্টা করেছিল আমাকে খুন করতে। জানি না, আল্লাহ বারবার আমাকে বাঁচিয়ে দেয়। ঠিক যেভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা, যেখানে 13টা গ্রেনেড ছুটলো, 11টা গ্রেনেড সেখানে বাস্ট হলো, আমাকে আমার পার্টির নেতা কর্মী তারা মানব রচনা করে রক্ষা করেছিল। তো অন দ্য স্পট 24 জন মারা যায়, আর পরবর্তীতে আইভি রহমান মারা যান এবং সেই সাথে আমাদের আরো বহু প্রায় 20-30 জন নেতা কর্মী পরবর্তীতে ধীরে আহত অবস্থায় ধুকে ধুকে মারা গেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এর সাথে এটুকুই বলবো যে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে তদন্ত হয়, আমরা যখন মতিঝিলে মামলা করতে যাই, আমাদের পার্টির সেক্রেটারি জলিল সাহেব এবং সাবির হোসেন মতিঝিলে থানায় যায় মামলা করতে, কিন্তু সেই মামলা তারা নেয় না, কোনো মতে জিডি করে, কিন্তু সে তারা অ্যাকসেপ্ট করতে চায়নি। তবে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর এই মামলাটা নিয়ে তারা তদন্ত শুরু করে। আমরা 2008 নির্বাচনে যে এবং যারা সাজাপ্রাপ্ত ছিল, দুর্ভাগ্যের বিষয় সেই অনেকে সাজা ভোগ করছিল, কেউ কেউ পলাতক আসামি ছিল বিদেশে সাজাপ্রাপ্ত। আপনারা দেখেছেন সেই গতকালকে সমস্ত যারা এই ষড়যন্ত্রকারী হত্যাকারী 21শে আগস্ট এই যে 24 জন মানুষকে হত্যা করলো, তাদেরকে কিন্তু খালাস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই গ্রেনেড হামলাটা করলোটা কি? এটা হচ্ছে তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে ন্যায় বিচার পাওয়া যায় না। ঠিক একইভাবে আপনারা দেখেন 7 জুলাই 24-এ ছাত্ররা আন্দোলন শুরু করলো, ছাত্রদের হাতে কিন্তু গায়ে কিন্তু টোকাটা আমরা লাগতে দেইনি, ওরা আন্দোলন করে যাচ্ছে, ওদের সাথে আলোচনা হচ্ছে, ওদের সব ডিমান্ড মেনে নেওয়া হলো। ওটা তো আমি বাতিল করেছিলাম, হাইকোর্টের রায় যখন আসলো আমরা উচ্চ আদালতে আপিল করে সেটা স্থগিত করে দিলাম।
11 জুলাইয়ের পর থেকে কোনো কোটা বলে কিছু ছিল না, যখন শব্দই মানা হয়ে গেল তখন তারা এক দফা গেল। মানে এক দফা মানে আমাকে ক্ষমতা থেকে হটানো, ক্ষমতা থেকে হটাও না, তারা তোমাকে হত্যা করারই পরিকল্পনা করেছিল। একটার পর একটা অগ্নিসংযোগ, হত্যা, খুন, যেভাবে একদিকে পুলিশদের পিটিয়েছে, আগুন দিয়েছে, থানায় আগুন সেখানে পুলিশ এমনকি পিটিয়ে মারার পরও আগুন দিয়ে পুড়িয়েছে। আরেকদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অকথ্য নির্যাতন এবং তাদেরকে হত্যা করেছে নির্বিচারে। এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে এবং ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান মানে গরু মানে ক্ষেতের ফসল, গরু, ছাগল, ভেড়া, মুরগি বা পুকুরের মাছ কিছুই রাখেনি, সবই লুটপাট করে নিয়ে গেছে। প্রত্যেকটা এমপি হোস্টেল তালা ভেঙে ভেঙে এই ছাত্র নামধারীরা লুটপাট করেছে। প্রত্যেকের বাড়িতে যে যে হামলা করেছে, লুটপাট করে আগুন দিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে যারা এই অপরাধগুলি করলো তাদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, মামলা দিয়েছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে। এরা যে কয়েক হাজার পুলিশ, প্রায় 3,000 মতো পুলিশ মারলো, আওয়ামী লীগের নেতাকর্মী মারলো, আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যা করলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি তাদের আক্রমণ থেকে। বাড়ি বাড়ি হামলা করা, মসজিদ মন্দির দরবার শরীফ প্যাগোডা গির্জা কিছু বাদ দেয়নি, সবই তারা ভেঙেছে। মসজিদ এবং মাজার শরীফ দরবার শরীফ দরগা সেগুলি আক্রমণ করেছে, ভেঙেছে। গির্জা প্রায় 11টা গির্জা ভেঙেছে, বৌদ্ধদের মঠ সেগুলি ভেঙেছে, মন্দির ভেঙেছে এবং প্রত্যেক বাড়িতে যে হিন্দু পরিবারগুলি, খ্রিস্টান পরিবার বা বুদ্ধিস্ট, কারণ তাদের অপরাধ তারা আওয়ামী লীগ করে, এটাই অপরাধ। সেই জন্য তাদেরকে উপরে হামলা, তাদেরকে উপর নির্যাতন, লুটপাটের শিকার তারা। পার্বত্য চট্টগ্রামও রেহাই পায়নি, সেখানেও পিটিয়ে হত্যা করা এবং সেখানেও মঠ এবং তাদের উপাসনালয় সেগুলি নষ্ট করা। যারা এই অপরাধী তাদের কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। মামলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর যারা ঘটনা ঘটেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে। কারণ ইন্ডেমনিটি দেওয়ার কারণটা একই, যখন ইন্ডেমনিটি দেয় তখন কেউ অপরাধী হয়, সেই অপরাধীকে অপরাধ থেকে দায় মুক্তি দেওয়ার জন্যই ইন্ডেমনিটি দেওয়া হয়। ঠিক 15 আগস্টের হত্যাকারীদের যেমন জিয়াউর রহমানের মোস্তাক দিয়েছিল, কিভাবে এই অপরাধীদের দায় মুক্তি দিল যে জুলাই 15 তারিখ থেকে, অর্থাৎ যখন থেকে তারা এই হত্যা খুন অগ্নিসংযোগ পুলিশ হত্যা থানা লুট থানায় আগুন শুরু করেছে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা এবং ঘরবাড়ি নষ্ট করতে শুরু করেছে, মেরে মেরে ঝুলিয়ে রেখেছে, ঝুলে রেখে তারপরে ঠিক একটা পশুকে যেমন ঝুলে রাখে ঠিক সেইভাবে পা বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখা, তারপর তাদের উপর অত্যাচার করা। এই অত্যাচারগুলি যারা করেছে তাদের দিয়ে দিল এনওস সাহেব। মানবতা কোথায় থাকলো? আর মানুষের মানব অধিকার কোথায় থাকলো? মানুষের বিচার পাওয়ার অধিকার কত? কিন্তু মামলা সব আমাদের বুঝে। আমার তো 229টা সব মারার কেস। আবার সব শহীদ হয়েছে বলে আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে, অনেক শহীদ আবার তাজা হয়ে ফেরত আসছে। এর মধ্যে 13 জন ফেরত আসছে, আর কয়েকজন বলছে যে তারা মামলা করে না, জানি না মামলা, কিন্তু তাদেরকে দিয়ে মামলা করানো হয়েছে, কিন্তু তারা জানে না কার বিরুদ্ধে কি মামলা করলো। এইভাবে মানে বিচার বিভাগে প্রধান বিচারপতি সব বিচারকদের যারা সব থেকে সম্মানিত তাদেরকে লাঠি সোঁটা নিয়ে তাদেরকে অপমান করা হলো। ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, কোনোটাই বাদ দিল না। নির্বাচন কমিশনে প্রথম আইন করলাম আমরা আওয়ামী লীগ, সেই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হয়। প্রতিটি নির্বাচন আওয়ামী লীগের আমলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোন দল যদি পার্টিসিপেট না করে সেটা তো আমাদের দোষ না। সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে কারা? বিএনপি। আমরা বিএনপির কাছে প্রশ্ন, জিয়াউর রহমান কি নির্বাচন করেছিল? একজন
সেনা প্রধান হলো, বঙ্গবন্ধুকে হত্যা করে সে নিজেই সেনা প্রধান হলো। তারপরে আবার রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা দিল, একটা দলও তো, তারপরে আবার রাষ্ট্রপতি নির্বাচনও করলো। তার নির্বাচন, হ্যাঁ না ভোট, এগুলো সমস্ত জনগণের ভোট দেওয়া লাগেনি, ভোট এমনি পেয়ে গেছে তারা। ঠিক 81 সালে রাষ্ট্রপতি নির্বাচন, ওইভাবেই জনগণের ভোট কেড়ে নিল। ভোট নেওয়ার তো অধিকারই ছিল না। 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া ইলেকশন করলো, জনগণ একটা ভোটও দেয়নি। এবং এই যে জনগণের ভোট কেড়ে নিয়েছিল বলেই কিন্তু আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া 1.5 মাসের মধ্যে পদত্যাগে বাধ্য হয়েছিল। একের পর এক তারা যে নির্বাচনগুলি নিয়ে খেলা করছে, 2001-এর নির্বাচন কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে ধরে বুথেই যেতে দেয়নি, এরকম ঘটনা ঘটেছে। বাগুড়া ইলেকশন, ঢাকা 10-এর ইলেকশন, মিরপুর ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনই তো ভোট কারচুপির একটা মহা উৎসব ছিল। তাদের মুখে নির্বাচন নিয়ে কথা শোনা, এমনকি 2006-এ যে নির্বাচন 7 জানুয়ারিতে হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে 1,23,00,000 ভুয়া ভোটার। আর এক নির্বাচন কমিশন এমন বাড়ালো এবং ক্যাটেগরি গভর্নমেন্টের হেড বানানোর জন্য নিজের দলের লোকরে যথারীতি বেতন বয়স বাড়িয়ে দিয়ে তারপরে তাকে করলো একটা ভোট কারচুপি করার। এবং আনকন্টেস্টেড অনেক তারা ঘোষণাও দিয়েছিল, কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার হওয়াতে সেই নির্বাচনটা কিনি। বিএনপির দুটো নির্বাচন তো জনগণের রোষেই চলে গেছে। আর জিয়াউর রহমানের নির্বাচন তো সবই ফার্স্ট। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি, সেটাও তাদের মুখে নির্বাচন নিয়ে কথা শুনতে হয়। যারা হত্যাকারীকে ইন্ডেমনিটি দেয় তাদের কাছে মুখ দিয়ে মানব অধিকারের কথা শুনতে হয়। এটা হলো জাতির জন্য দুর্ভাগ্য। আর বর্তমান অবস্থাটা কি? বাংলাদেশকে আমরা অর্থনৈতিক মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলাম, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে এবং বিশেষ কমিটি থাকে, তারা কিন্তু যাচাই বাছাই করেই স্বীকৃতি দিয়েছে যে আমরা এখন উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছি। বাংলাদেশের রাস্তাঘাট, পুল, ব্রিজ, খাদ্য উৎপাদন, মানুষের খাদ্য যোগান দেওয়া, নিরাপত্তা সৃষ্টি করা, পুষ্টি নিরাপত্তা দেওয়া, শিক্ষা দীক্ষা, স্যানিটারি ল্যাট্রিন, সুপেয় পানি, মৌলিক বিনা পয়সা ও 30 প্রকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া, চিকিৎসা সেবা বিভিন্ন ইনস্টিটিউট তৈরি করা কারা করেছে? আওয়ামী লীগ। ডিজিটাল বাংলাদেশ করেছি, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ডিজিটাল সেন্টার করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল ট্রেনিং এর জন্য কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে ছেলেমেয়েরা তাদের ট্রেনিং দিয়েছি। লার্নিং এন্ড আর্নিং ট্রেনিং দিয়ে তারা যেন ফ্রিল্যান্সার হতে পারে সেই ট্রেনিং দিয়েছে। স্টার্ট আপ প্রোগ্রাম, সেখানে টাকা রেখেছি যেন মানুষ কই পায়। আমাদের অর্থনীতি মজবুত ভিত্তির উপরে দাঁড়ানো ছিল। আজকে দেখলাম একজন খুব রিপোর্ট দিলেন, 1,000 কোটি টাকা নাকি মানি লন্ডারিং হয়ে গেছে, আর সব প্রজেক্ট নাকি কোনোটাই নাকি হয়নি, সব নাকি দুর্নীতি হয়েছে। আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে সেটা তাকে বলতে হবে, ভাষ্যমান কথা বললে হবে না। আর কোথায় কারা মানি লন্ডারিং করেছে তার টোটাল হিসাব দিতে হবে। কে কত টাকা মানি লন্ডারিং করেছে, কোথায় আছে সেই টাকা, সেটা তাদের বলতে হবে। অযথা একটা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, অত মানি লন্ডারিং আর দুর্নীতি গুলো তো এত উন্নতি এত অল্প সময় হতো না। 2009 সাল থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ধাপে উন্নীত করতে পেরেছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অর্জন রয়েছে। দেশে কোনো ভিক্ষা করা লাগেনি মানুষকে, তার আগেই তাদের কাছে খাবার পৌঁছে গেছে। দুর্যোগের সময় অপেক্ষা করতে হয়নি, সাথে সাথে চলে গেছে টাকা, খাবার। আমরা সারা বাংলাদেশে কোনো মানুষ যেন ভূমিহীন গৃহহীন না থাকে, মুজিব বর্ষের সিদ্ধান্ত নিয়ে আমরা সবাইকে ঘর বাড়ি বিনা পয়সায় ঘর এবং 2 কাঠা করে জমি, আমরা 2টা কামরাওয়ালা ঘর, স্যানিটারি ল্যাট্রিন, কিচেন সব ব্যবস্থা করে দিয়েছিলাম। সুপেয় পানি, বিদ্যুৎ, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছিলাম। দুর্নীতি করলে কি এত দ্রুত করা যায়? এত সব হয় না, এটা হলো বাস্তবতা। আজকে আমরা দেখি শিক্ষকদের অপমান করা,
এমনকি আমাদের প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কেউ বাদ যায় না। পুলিশ তো মেরেই শেষ, আর প্রশাসনে তো 25 জনের উপর সচিবের বিরুদ্ধে মামলা, 3 জন প্রিন্সিপাল সেক্রেটারি জেলে, আমার সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি। এটা কোন ধরনের কথা? যারা কাজ করছে দায়িত্ব নিয়ে দেশে উন্নয়ন করছে, এই এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ যে এত দূর এগিয়ে গিয়েছিল, কোথায় 62,000 কোটি টাকার 66,000 কোটি টাকার বাজেট, আর কোথায় 7,97,000 কোটি টাকার বাজেট, কোথায় 4 লক্ষ মানে কোটি টাকার জিডিপি, সেখানে 50 লক্ষ কোটি টাকার জিডিপি। এটা তো কার সময়? আওয়ামী লীগের সময়। মাথা পিছু আয় বেড়েছে মানুষের, অন্তত হাহাকার ছিল না। 2 বেলা পেট ভরে খাবার মতো ব্যবস্থা এবং আয় উপার্জনের ব্যবস্থা আমরা করেছিলাম। মাত্র 3% বেকারত্ব ছিল আমাদের। দারিদ্রের হার 41 ভাগ থেকে আমরা 18.7 ভাগে নামিয়ে নিয়েছিলাম। হত দরিদ্র 25.1 ভাগ থেকে আমরা 5.6 ভাগে নামিয়ে নিয়েছিলাম। ওই কোভিড-19 অতিমারি আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি না হতো, আমার দারিদ্রের হার 18 থেকে আমরা 16-তে নামাতে পারতাম। এইভাবে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি, এগুলি তো দৃশ্যমান। আজকে সারা বাংলাদেশে হাহাকার, অর্থনীতি ধ্বংস, ব্যাংকে টাকা লুটপাট, শেয়ার মার্কেটে টাকা লুটপাট, একটার পর একটা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত ব্যবসায়ীদের উপরে যেভাবে তারা চড়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, একটার পর একটা শিল্প কারখানা বন্ধ, সব আগুন দিয়ে পোড়ানো অথবা বন্ধ হয়ে যাচ্ছে, এক্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। একটা চরম ব্যর্থতা এই 3 মাসের মধ্যে। 22,000 কোটি টাকা খালি ছাপাচ্ছে আর দিচ্ছে। আমরা তো 16 বছরে ছাপিয়েছিলাম মাত্র 60,000 কোটি টাকা, যেটা টাকা পূরণ হয়ে যায়, এটা রুটিন কাজ। কিন্তু কোভিডের সময় আমরা কিছু নগদ টাকা সরাসরি মানুষকে দিচ্ছি। আমার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সব বন্ধ। কেন? অনিয়ম। এটা তো ডিজিটাল পদ্ধতিতে তাদের হাতে পৌঁছে যেত সকলের কাছে। এখানে কিন্তু অনিয়ম করার তো কোনো উপায় নাই। G2P একেবারে গভর্নমেন্ট থেকে সরাসরি টাকা চলে যাচ্ছে, যে পাবে তার হাতে অনলাইন বিকাশ, নগদ, অন্যান্য প্রত্যেকটা ইসের মধ্যে ব্যবহার করে করে আমরা পাঠাতাম। অতি বৃদ্ধ যারা, তাদের টাকাটা হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু অনিয়মটা কোথায় দেখলো তারা? 1 কোটি পারিবারিক কার্ড দিচ্ছিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল কিনে খেতে পারবে। 43 লক্ষ পরিবারকে বাদ দিয়েছে, তাদের মধ্যে হাহাকার, কার্ড হাতে নিয়ে কান্নাকাটি। যারা হয়তো পর্যাপ্ত উপার্জন করতে পারে না, তাদের জন্য এই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম, কারণ তারা তো হাত পাততে পারবে না। আর যারা আরো নিম্নবিত্ত, তাদের জন্য মাত্র 15 টাকা কেজিতে চাল, 58 লক্ষ কার্ড আমরা দিয়েছি মানুষকে, তার উপরে ওএমএস ছিল। আর যারা একেবারে মানে কোনো রকম উপার্জন করতে পারে না, প্রত্যেককে আমরা 30 কেজি করে চাল বিনামূল্যে দিতাম, অত মানুষের খাওয়া। এই সব বন্ধ করে এই সমস্ত টাকাগুলি কিন্তু এই ইউনূস এবং তার গংরা লুটে খেয়ে এগুলি দিয়ে সব ক্যাডার পালে, ওই সন্ত্রাসীদের মোটরসাইকেল কিনে দেওয়া, অস্ত্র কিনে দেওয়া, ট্রেনিং করানো এবং তাদেরকে ব্যবহার করা, এটাই তারা করে বেড়াচ্ছে। 3 মাসের মধ্যে কতজনের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল। আজকে আমি দেখলাম সিপিডি দেবপ্রিয় সহ তারা খুব গাল ভরে বলছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তাদেরকে বলতে হবে কোথায় কিভাবে কি দুর্নীতি হয়েছে, কে কে কি মানি লন্ডারিং হয়েছে, সেটা জানাতে হবে। আমরা কি মানি লন্ডারিং করেছি, কোথায় করেছি সেটা আমাকে হিসাবটা দিতে হবে, এবং কোথায় টাকাটা আছে সেটাও দিতে হবে। আর তা না দিতে পারলে এদের বিরুদ্ধে কিন্তু আমরা সু করবো সবাইকে। তাহলে এত সহজ না, ওই নিয়ত নিয়ে আমরা আসিনি। একটাই লক্ষ্য ছিল মানুষকে সাহায্য করা, মানুষকে দেয়া। আর যে কারণে মানুষের আর্থসামাজিক উন্নতি করতে সক্ষম হয়েছিলাম। প্রত্যেকটা গ্রাম শহর হয়ে গিয়েছিল, শহরের সকল সুবিধা গ্রামের মানুষ পেতে শুরু করেছিল, যে আমার গ্রাম আমার শহর। এই প্রোগ্রামটা হাতে নিয়েই বাস্তবায়ন করেছিলাম। আজকে সেই সুদূর বরগুনা থেকে একেবারে শেষ মাথা থেকে যারা আসতে পারে, দিনের পর দিন বসে থাকতে হতো। রাস্তাঘাট পুল ব্রিজ করে দেওয়াতে আজকে সবাই সহজে যাতায়াত করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। ডিজিটাল পদ্ধতি, স্যাটেলাইট এবং ব্রডব্যান্ড ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে করে দিয়েছিলাম।
তাতে ঘরে বসেও মানুষ টাকা কামাই করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই সুযোগ করে দিয়েছি। বিনা পয়সায় বই দিচ্ছি ছেলে মেয়েদেরকে, স্টাইপেন্ড দিচ্ছি, বৃত্তি উপবৃত্তি, এমনকি গবেষণার জন্য টাকা। সব মানুষের যেটুকু আমাদের অর্জন সব মানুষের জন্যই করেছি আমরা। মানুষগুলি তো ভালো ছিল, শান্তিতে ছিল। এখন চুরি ডাকাতি খুন রাজধানী প্রতিনিয়ত না রাস্তায় চলতে পারে। গতকালকে মোহাম্মদপুরে একটা বিদেশ থেকে আসতে সোজা মেরে ফেলে আওয়ামী লীগের এক নেতাকে এক কোপ দিয়ে ভোলায় হাত কেটে দিয়েছে। কয়েকদিন আগে ছাত্রলীগের ছেলেকে কুপিয়ে কুপিয়ে মারলো, পুরো দেখা যাচ্ছে যে ছোট ছোট রাস্তায় কুপিয়ে কুপিয়ে মেরে যাচ্ছে। এমনকি আইনজীবীদের গায়ে হাত তুলছে। আজকে স্টোনে চিন্ময়কে গ্রেপ্তার করেছে, তার জামিনের জন্য যে আইনজীবী দাঁড়ালো তাকে পিটিয়ে হত্যা করে শেষ করে দিল। এটা কোন ধরনের বর্বরতা? পিটিয়ে পিটিয়ে মানুষকে মারা, হত্যা করা, যেটা হত্যা করার লাইসেন্স পেয়ে গেছে ইউনূস সাহেব, এবং তার যে ক্যাডার বাহিনী পালিয়েছে কয়েক শত আছে, তাদের হাত দিয়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। আর এর সাথে তার সমন্বয়করা, এরা কোন আন্দোলন করলো? এদের লিডার কে ছিল? মেটিকুলাসলি ডিজাইন করে তার মাস্টার মাইন্ড দিয়ে এই জঙ্গিদের তৈরি করে তাদেরকে ব্যবহার করে এই হত্যাকাণ্ড করে দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনৈতিক ভাবে মজবুত একটা দেশ, অর্থনীতিতে যেটা 35 নাম্বারে ছিলাম, আজকে সেটা শেষ করে দিয়েছে। সারা বিশ্বে যেটা মর্যাদা ছিল, সম্মান ছিল, সেটা শেষ। এখন বাংলাদেশ, যেখানে আগে বাংলাদেশ শুনে বলতো উন্নয়নের বিস্ময়, উন্নয়নের রোল মডেল, আজকে সেই বাংলাদেশ সংঘাতের দেশ, হত্যার দেশ, নির্যাতনের দেশ। পুরা বাংলাদেশের সমস্ত ইমেজটা ধ্বংস করে দিয়েছে এই খুনি ইউনূস। গণহত্যা তো তারা করেছে, আর গণহত্যা করেছে বলেই তো তারা ইন্ডেমনিটি দিয়েছে। অপরাধ না করলে তো আর ইন্ডেমনিটি দিত না। কিন্তু মামলা আমাদের বিরুদ্ধে, আমরা নাকি মানব অধিকার লঙ্ঘন করছি, আমরা নাকি গণহত্যা করছি, আমাদের উপরে মামলা মারে ইউনূস সাহেব, আর মামলা হয় আমাদের বিরুদ্ধে। এটা কোন অবস্থা? দেশ চালানো এত সোজা না। ওই ঋণ দিয়ে গরিব মানুষের কাছ থেকে মোটা টাকা সুদে আদায় করা আর একটা রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে। জি আপা। সেই সাথে ওই যে জামাত শিবির যুদ্ধাপরাধী যাদের আমি বিচার করেছি, যে খুনিদের জাতি বিচার, হত্যাকারীদের বিচার করেছি, গ্রেনেড হামলা বিচার করেছি, এখন সেই খুনিদের সব রেহাই দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে, কাউকে উপদেশ শোনাচ্ছে, কাউকে দেশে থেকে ফিরিয়ে আনছে। আবার শুনলাম যে কেউ কেউ দেশে ফিরবে, আবার 10 তারিখ বেছে নেয়। বাহ, চমৎকার। সবকিছু একটা সীমা থাকে, বাড়াবাড়ি একটা সীমা থাকে। আমি তো যাকে বলবো যে সবাই আপনারা যার যার নিজের এলাকায়, একটা অনুরোধ থাকলো, কতজন মানুষকে তারা খুন করেছে, কতগুলি ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে ধ্বংস করেছে, এই বিষয়গুলো আপনাদের তুলে ধরতে হবে। জুম করে কথা বললে হবে না, এই সমস্ত তথ্য তৈরি করতে হবে। আমি জানি কোনো পত্রিকা সাংবাদিকদের কোনো কথা বলার অধিকার নাই। প্রায় 300 মতো সাংবাদিকদের তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে, চাকরি থেকে আসছে। 106 জনের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে। প্রায় 30-40 জন আজকে জেলখানায় মানবিক জীবনযাপন করছে। এই সাংবাদিকদের কি দোষ ছিল? এটা তো সাংবাদিক নির্যাতন। এইরকম সাংবাদিক নির্যাতন তো আগে কোনোদিন দেখি নাই। আমার সময় যারা বলতো কথা নাকি বলতেই পারেন না, তারা তখন খুব ভালো করেই বোধহয় কথা বলতে পারছেন। একটা সংবাদও পত্রিকা আসবে না, কি সংবাদ যাবে? ইউনূসের এজেন্ট সব জায়গায় বসা আছে, তারা ঠিক করে দেবে। তার বাইরে হলেই আগুন দিয়ে পোড়াবে, অথবা ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে দেবে। এটাই হচ্ছে তাদের চরিত্র। আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। হাহাকার। যে ভিক্ষাবৃত্তি বন্ধ করেছে, এখন মানুষ আবার ভিক্ষা করতে শুরু করেছে। কোন উন্নয়নটা করলো তারা? হ্যাঁ, আমাকে দাঁড়ালো, বুঝলাম। দেশে কোন ভালোটা করতে পারছে, সেটাই তো প্রশ্ন।
যে অর্থনীতি যেখানে শেষ করে দিছে এখান থেকে আর টেনে তুলতে পারবে? আর সব টাকা তো নিয়েই যাচ্ছে বিদেশে, আর এই ক্যানাডা পালার জন্য সব ব্যয় করছে। প্রতি সপ্তাহে তো কত টাকা ব্যয় করে, আর কত রকম তার বাহিনী আছে, তাদের হাতে সমস্ত টাকা দেওয়া, তাদের নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া সবই করাচ্ছে। একটা জেলা উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু ইউনূস তার এজেন্ট লাগিয়েছে। তারা সার্ভে করে, মোটা কাগজ, ল্যাপটপ এগুলি নিয়ে নিয়ে যায়, সেগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে এরা কারা, এরা কি কাজ করে, এবং প্রত্যেকে যা যা এলাকায় কতজন খুন হলো, কতটা ঘর বাড়ি নষ্ট হলো, কত স্কুল কলেজ নষ্ট হলো। কারণ ছাত্র ছাত্রীদের তো ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষকদের গলায় জুতা পরানো, তাদের দিয়ে জোর করে পদত্যাগ করানো, এই সমস্ত শিক্ষা দিয়েছে তারা। এটাকে কিভাবে কন্ট্রোল করবে? শিক্ষকদের বলে আপনি আমার প্রিন্সিপাল না, রিজাইন করেন। কোন দিন আবার বলে আসে বাবা তুমি আমার বাবা না, রিজাইন করো। এদের বিশ্বাস আছে? মাকে বলবে তুমি আমার মা না, রিজাইন করো। চরম বেয়াদব করে তৈরি করে দিচ্ছে, এক একটা বাচ্চাদের ভবিষ্যৎটা শেষ করে দিচ্ছে। তাদের মধ্যে যে ভদ্রতা, শালীনতা, লেহাজ তমিজ, আদব কায়দা থাকবে সেগুলি ধ্বংস করে দিচ্ছে। আর এই ছাত্রদের সাথে আবার সেই স্টুডেন্ট পোশাক পরিয়ে যত রকমের আর্ম ক্যাডার যে যেখানে আছে, বিহারি পট্টি থেকে শুরু করে বিভিন্ন আউটল পিপল যাদের ড্রাগ এডিক্টেড অবক সবক, এদেরকে ফায়ার করে নিয়ে এসে তাদেরকে ব্যবহার করছে। এই দেশটাকে আমরা যেখানে উঠে গেছিলাম সেখান থেকে ধ্বংস করাটাই ছিল তাদের কাজ। এরা স্বাধীনতা বিশ্বাস করে না। পাকিস্তানিদের লাঠি জটা খেত, পাকিস্তানিরা এখানে গণহত্যা চালিয়েছিল। এই ডিসেম্বরে 14 ডিসেম্বর 10 ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যা, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদেরকে নির্মম ভাবে বুদ্ধিজীবী হত্যা করেছিল। লক্ষ লক্ষ বাবুর উপরে পাশবিক অত্যাচার করেছিল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। তাদের খুব পছন্দ এসব লোকদের, কারণ তাদের লাঠিচাটা খেয়ে থাকতো, ওটা পছন্দ। এটা স্বাধীন দেশ, কাজে এটা তাদের পছন্দ না। মর্যাদা, আত্মমর্যাদা নিয়ে বাচ্চাটা পছন্দ না। আমরা তো বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতাম। পাকিস্তানি আমাদেরকে দেখে তারা ভাবতো যে আমরা আজকে কোথায় চলে গেছি, তারা কোথায় পড়ে আছে। আমার মনে হলো যেন ইউনেস্কোর কাজই ছিল এবং তার ক্যাডারদের কাজই ছিল যে বাংলাদেশটাকে আবার ওই পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা নিয়ে যাওয়া। সেটাই তারা করছে। যে আমি আর অনেক কথা বলছি। আজকে সকালেও আমেরিকা আমাদের মহানগর আওয়ামী লীগের সাথে আমি বক্তৃতা দিয়েছি। আমি সময় নিতে চাই, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আমার ওটি অনুরোধ যে যার যার এলাকায় যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেগুলি সমস্ত কিছু যা যা এগুলি ফেসবুকে দিয়ে দেওয়া, ইউটিউবে দিয়ে দেওয়া এবং আন্তর্জাতিক সংস্থার কাছে এগুলি পৌঁছে দিতে হবে। এখানে রাব্বি আলম আছে, তাকে আমি বলবো যে এগুলি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে পৌঁছে দিতে হবে যে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। হত্যা তালিকা যেটা বের করছে সেখানে আওয়ামী লীগের নেতাদের নাম নাই, তার বাইরে কাদের নাম দিয়ে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে গণহত্যায় আওয়ামী লীগ, পুলিশ আর মাইনরিটি এরাই বেশি ক্ষতিগ্রস্ত, এদের সংখ্যাই বেশি। কাজে এই হত্যারও আমরা বিচার চাই। আর যে মিথ্যা মামলা, হাজার হাজার 30,000 মতো মামলা দিয়ে কয়েক লক্ষ আসামি, এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। মানে এগুলো সমস্ত ভুয়া মামলা। প্রকৃত যারা খুনি, যারা অগ্নিসংযোগকারী, ওই ইন্টারভিউ দিলে চলবে না, এদেরও বিচার করতে হবে। এদের বিচার ইনশাল্লাহ হবে। আর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ইউনূস ক্ষমতা দখল করেছে অস্ত্র আর অর্থের জোরে। সংবিধানে কেউ যদি এভাবে অবৈধ ক্ষমতা দখল করে তার বিচারের কথা বলা আছে। আর সংস্কার করতে চায়, তার তো জনগণের ম্যান্ডেট নাই, তাহলে কিসের সংস্কার করবে? তাদের সংস্কার করার কি অধিকার দিল? জনগণ তো দেয়নি। কাজে আমরা এই অনিয়ম অবিচার আমরা কখনো মেনে নিতে পারি না। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই বিজয়ের মাস,
আমাদের এটাই শপথ থাকবে, এই বিজয়ের পতাকা আমরা সমুন্নত রাখবো, জাতির পিতার প্রতি সম্মান আমরা সমুন্নত রাখবো, এবং বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এই দুঃশাসনের হাত থেকে, খুনি মানবাধিকার লঙ্ঘনকারী ইউনূস সরকারের এবং তার এই কাঁটাদের হাত থেকে যেন দেশ রক্ষা পায়, স্বাধীনতা বিরোধীদের হাত থেকে যেন দেশ রক্ষা পায়, যেন স্বাধীনতার চেতনা নিয়ে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ 41 সালের মধ্যে করতে পারি। তার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ। এখানে আপনারা যারা ছিলেন কাইন্ডলি মিউট করো। যারা যারা চায় রাবি জি আপা, দিলাম, যার এটা যারা প্রচার করতে আপা এইটা আপা জয় বাংলা, জয় বাংলা আমরা জয় সবাই বাংলা ব্রিগেড সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা, শেখ হাসিনার ভয় জয় নাই, বাংলা, জয় বাংলা। আমার মা জয় বাংলা, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু জয় বাংলা। সরকার হাসিনার জয় বাংলা। জয় বাংলা। সবাই জয় বাংলা। আপা আপা লিভ করছেন। আপা আপনি লিভ করার আগে একটা ছোট্ট মেসেজ। আপা থ্যাংক ইউ, আপনি মূল্যবান সময় নিয়ে বিজয়ের এই প্রথম প্রহরেই আপনি আমাদের কাছে এসে তৃণমূলের নেতাকর্মীর খোঁজ নিয়েছেন। সারা বাংলাদেশকে আমরা 15টি ইউনিটে বিভক্ত করেছি। ঢাকা ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সাজ্জাদুল আনাম, চিটাগাং ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন কবিরুল ইসলাম আকাশ, রাজশাহী ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সিরাজুল মোস্তফা, রংপুর ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এলাহি নেওয়াজ মাসুম, খুলনা ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন খুলনা বিভাগে হুমায়ুন কবির, বরিশাল বিভাগে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগে দায়িত্বপ্রাপ্ত জাকির হোসেন জিকো, ভারপ্রাপ্ত রয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি লিটন চৌধুরী, এবং আমাদের নড়াইল এবং মহিলা আওয়ামী লীগের নেতা লিপিক খানম, এবং এছাড়া আমাদের মিডিয়া ব্রিগেডের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহন, ফরেন ব্রিগেডের দায়িত্বে রয়েছেন আকিল ওমর, এবং সেন্ট্রাল ব্রিগেডের দায়িত্বে রয়েছেন রিজবি আলম। আমরা আমরা গোপালগঞ্জকে বিভাগ করেছি। গোপালগঞ্জ বিভাগে আমাদের দায়িত্ব রয়েছেন মামুন। এছাড়া আমাদের ওমেন ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন নমিতা খানম, সিলেট বিভাগেও দায়িত্বপ্রাপ্ত রয়েছেন মেজর নমিতা খানম। আমাদের স্টুডেন্ট ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমাদের সাবেক ছাত্র নেতা এখন যুব নেতা নাহিয়ান আহমেদ বিপ্লব। ইউথ ব্রিগেডে আমাদের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, সরি, নাহিয়ান বিপ্লব ইউথ ব্রিগেডে, ওর সাথে রয়েছে মুন্না ঢাকা ঢাকা মহানগর থেকে। এবং আমাদের স্টুডেন্ট ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত রয়েছে ছাত্রনেতা খায়রুল এবং ছাত্রনেতা ফারুক আহমেদ। এর পাশাপাশি আমাদের লিগ্যাল ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমাদের ওনার নাম হচ্ছেন লিগ্যাল ব্রিগেডে হচ্ছেন আমাদের অ্যাডভোকেট হক, এবং এবং আমাদের ফারজানা রোজি। এটা হচ্ছে আমাদের দায়িত্বে প্রাপ্ত রয়েছেন। এছাড়া আমরা বিভিন্ন বিভাগ এবং জেলাতে আমরা সেখানে আহ্বায়ক এবং সাপোর্ট কমিটি করছি। জেলা এবং মহানগরে আমাদের 71 সদস্য, থানা লেভেলে 61 সদস্য, এবং আমাদের ইউনিয়ন লেভেলে 51, আমাদের পৌরসভা লেভেলে 41, ওয়ার্ড লেভেলে আমাদের 31, এবং গ্রাম লেভেলে আমাদের 21 সদস্য। আপা আমরা আপনার শেখ হাসিনার মুক্তিযোদ্ধা হিসেবে ইনশাআল্লাহ এই 71-এর পরাজিত সৈনিক 2024-এর 5ই আগস্টের যারা বাংলাদেশকে ভুলণ্ঠিত করেছে এদেরকে আমরা অবশ্যই দাঁত ভাঙা জবাব দিব, এবং ইনশাআল্লাহ বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক যিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে আবার আমরা বাংলাদেশে আপনার সসম্মানে ফিরিয়ে না আনা পর্যন্ত
আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব। আপা, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমি সবাইকে আনমিউট করছি, আমরা সকলে একসাথে বলবো, উই লাভ ইউ আপা, উই লাভ ইউ, উই লাভ ইউ Love you, আপা। Appa. Thank you so much. We love লাভ you. ইউ আপা। You love us. We love you, আপা। বাংলা মিস শেখ হাসিনা বাংলাদেশিরা লাভ ইউ বাংলাদেশের লাভ ইউ শেখ আপা। হাসিনা। জয় বাংলা। আপনাকে নিয়ে আসবো বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার নেতা জয় হোক শেখ হাসিনা নেতা বিশ্ব নেতা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আপা, আপা আপনি লাস্টে আর 1 সেকেন্ড বা 30 সেকেন্ড বলে আপনি শেষ করেন আপা। থ্যাংক ইউ। না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা বললাম, আমাদের যে নির্যাতিত নেতাকর্মী যে যেখানে আছে তাদেরকে দৃষ্টি দিতে হবে এবং এই তালিকা করতে হবে যে সমস্ত প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা যাদের বাড়িঘর পুড়িয়েছে সমস্ত তালিকা, এগুলি ব্যাপকভাবে একটু প্রচার করতে হবে যে ফ্যাসিবাদী জঙ্গি সরকার মানুষের উপরে যে সমানে নির্যাতন চালিয়ে যাচ্ছে, এটা এবং মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছে, এটার প্রতিবাদ করতে হবে সবাইকে। আপা, এই মুহূর্তে আমাদের 235 জন লাইভ থেকে আপনার বক্তব্য শুনেছেন এবং ফেসবুকে এবং ইউটিউবে 300-এর উপরে আমাদের যারা লাইভে প্রোগ্রামটা শুনেছেন, আপনাদের সকলকে আমি আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, প্রাণপ্রিয় আপা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে মুজিবীয় সালাম, শ্রদ্ধা এবং আপনাকে আমরা জয় বাংলা ব্রিগেড থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আপা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপা। আপা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপা। আচ্ছা, খুদা হাফেজ আপা। উই লাভ ইউ আপা, উই লাভ ইউ। আল্লাহ হাফেজ।